হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আগের দিন তোমরা তাহলে সপুষ্পক মানে অপুষ্পক উদ্ভিদের জিনিসগুলো পড়ে ফেলেছো। তা আজকে কি পড়বো? সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের ইংরাজি কি বলেছিলাম বলো? ওদিকে ছিল ক্রিপ্টোগ্যামস, এটা ছিল কি ফেনেরোগ্যামস, তাই তো? সপুষ্পক উদ্ভিদের ছিল কি ফেনেরোগ্যামস, এটা নাকি সপুষ্পক। আচ্ছা, তাহলে আগের দিন অপুষ্পককে কটা ভাগে ভাগ করেছিলাম? 3টে ভাগে ভাগ করেছিলাম। শৈবাল, মশ আর কি ছিল? ফার্ন ছিল, তাই তো? এটা দুটো ভাগে হবে, একটা হবে ব্যক্তবীজী, লেখা রয়েছে খাতায় ব্যক্তবীজী, আর একটা কি হবে? গুপ্তবীজী। মন দিয়ে শুনবে তাহলে। গুপ্তবীজী। দেখো, ব্যক্তবীজী মানে কি? ব্যক্ত কি হলো? ব্যক্ত কথার অর্থ, বীজি মানে বীজ। ব্যক্ত কথার অর্থ হচ্ছে খোলা, খোলা অবস্থায় থাকা। খোলা মানে কি, যে এই উদ্ভিদগুলো এমনই, এদের বীজটা খোলা অবস্থায় থাকে। খোলা অবস্থায় মিন্স মানে ফল গঠিত হয় না, এদের ফল তৈরি হয় না, বীজটাই গাছে ঝোলে, শুধু বীজটাই গাছে ঝোলে। তুমি এমনি দেখে থাকবে, মানে কি, ঝাউ গাছ দেখেছো তোমরা? দেখেছো? তুমি দেখেছো ঝাউ গাছের ফল? দেখেছো কেমন দেখতে? গোল গোল। এই ঝাউ গাছের ফল কেমন দেখতে? কাটা কাটা, এত লম্বা নয়, ছোটই দেখতে, ছোটই দেখতে। ওটা কিন্তু ফল নয়, ওটা বীজই, ওই গাছটার বীজ, ওটা ব্যক্তবীজী উদ্ভিদ। তারপর তোমরা আরো দেখে থাকবে, দেখবে কারোর বাড়িতে, বাড়ির সামনে, মানে শৌখিনতার জন্য বাড়ির সামনে দেখবে খেজুর গাছের মতো কিছু একটা গাছ থাকে। স্কুলে টুলে কোথাও আছে দেখবে, স্কুলে রাখা থাকে, বা কারোর বাড়ির সামনে সাজিয়েছে সেখানে রাখা থাকে। দেখবে খেজুর গাছ আছে, খেজুর গাছের মতোই দেখতে, চারিদিকে খেজুর গাছের মতো পাতা, তার মাঝে একটা জিনিস তৈরি হয়। দেখেছো কিনা জানি না। তো ওটা হচ্ছে একটা ব্যক্তবীজী উদ্ভিদের, মানে কি, ওখানে কোনো ফল গঠিত হয় না। মানে ব্যক্তবীজী কথার অর্থই হলো এদের বীজটা নগ্ন অবস্থায় থাকে, বীজ নগ্ন বা খোলা অবস্থায় থাকে। কেমন? খোলা অবস্থায় থাকে। তাহলে বলো, ফল গঠিত হয় না হয় না? বলো, ফল গঠিত হয় না হয় না? ফল গঠিত হয় না, এটা মনে রাখতে হবে। এদের ফল হয় না, ফল গঠিত হয় না। ফল গঠিত হয় না বলেই তো বীজ খোলা অবস্থায় থাকে। যেমন মনে করো আম, হ্যাঁ, আমের বীজটা কোথায় থাকে? খোলা অবস্থায় গাছে ঝোলে। আমরা কি আটি পেড়ে খাই? কি খাই? আম খাই তো। আমের আটির উপরে যে শাঁসালো অংশটা থাকে সেটাই তো খাই নাকি? তাহলে ওটা গুপ্তবীজী, ওটা গুপ্তবীজের আন্ডারে পড়বো। মানে বীজটা তোমার ফলের মধ্যে লুকানো অবস্থায় আছে, কিন্তু এখানে বীজটা খোলা অবস্থায় থাকে। ঠিক আছে, বুঝা গেছে তো এবার? তাহলে এখানে বীজ খোলা অবস্থায় থাকে, আর এখানে বীজ কি থাকে? কোথায়? গুপ্ত অবস্থায় থাকে বা লুকানো অবস্থায় থাকে? ফলের মধ্যে, তাই তো? তাহলে এখানে কি লিখবো? ফলের মধ্যে বীজটা লুকানো অবস্থায় থাকে, ফলের মধ্যে বীজ থাকে। হলো? তারপর ব্যক্তবীজের ক্ষেত্রে একটা জিনিস পড়বে, শস্য। শস্য কি? শস্য হলো, যখন তোমরা ক্লাস 10-এ উঠবে তখন একটুখানি পড়বে যে নিষেক পড়ানো হবে তোমার, মানে উদ্ভিদের কি করে ফল তৈরি হয়, ফুল থেকে কি করে ফল তৈরি হয়, সেইটা যখন পড়বে সেখানে হবে নিষেকের পরে। আমরা দেখো সপুষ্পক উদ্ভিদের নিষেকের পরে
একটা জিনিস তৈরি হয়, ভ্রূণ ছাড়াও আরেকটা জিনিস তৈরি হয় যাকে বলা হয় শস্য। কি বললাম? এটুকুনি জিনিস মনে রাখো যে যখন সপুষ্পক উদ্ভিদ পড়াতে যাব ক্লাস 10-এ, তখন বলবো যে এদের নিষেকের সময় মানে ফুল থেকে ফল যখন তৈরি হবে তখন, আগে তো ফল তৈরি হওয়া মানে কি, যে কোনো গাছে ফলটা তৈরি হয় কেন? তোমার খাওয়ার জন্য? খাওয়ার জন্য? খাওয়ার জন্য নয়, সেই গাছের বংশ বিস্তার করার জন্য তারা ফল তৈরি করে, তোমার খাওয়ার জন্য নয়। আমরা আমাদের সুবিধার্থে ওখান থেকে পেড়ে খেয়ে নিই তার বংশ বিস্তার করার আগে, কিন্তু গাছে ফল হয় কারণ হচ্ছে তার বংশ বিস্তার করার জন্য। ঠিক আছে? তার মানে ওই ফলে যখন ফলটা তৈরি হয় তখন কি হবে? ভ্রূণ তৈরি হবে, সেখান থেকে নতুন চারা গাছ তৈরি হবে। তাহলে সেই ভ্রূণ ছাড়া আর একটা জিনিস থাকে যাকে বলা হয় শস্য। শস্যের কাজ কি? শস্যের কাজ হচ্ছে ওই যে, মনে করো কোনো একটা বীজ আছে, হ্যাঁ, মনে করো কি বলবো, মনে করো ভুট্টা। ভুট্টা যখন থাকে তখন তার সবসময় ভুট্টা তুমি যখন বাজারে দেখতে পাচ্ছ এমনটা নয় যে ভুট্টার গায়ে থেকে গাছ বেরিয়ে গেছে, জানি তো। ভুট্টা যখন এমনি অবস্থায় আছে সেখানে কিন্তু ভ্রূণ আছে, যে ভ্রূণটা থেকে পরবর্তীকালে চারা গাছ জন্মাবে, কিন্তু তখনও জন্মায়নি, মানে কি সে অনুকূল পরিবেশ পায়নি। যদি সে অনুকূল পরিবেশ পায় তখন কি করবে? তখন সে হচ্ছে অঙ্কুরিত হবে, কিন্তু ততদিন পর্যন্ত তো তাকে বেঁচে থাকতে হবে। না বেঁচে থাকলে কি করে ভ্রূণ অঙ্কুরিত হবে? ওই বাঁচিয়ে রাখে হচ্ছে শস্য। শস্য কি করে? ওই ভ্রূণটাকে খাবারের যোগান দেয়। ঠিক আছে? তাহলে কি হলো? এই শস্য, এই ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কিন্তু নিষেকের আগে গঠিত হয়। নিষেকের আগে গঠিত হয়। আগে গঠিত হয়। ঠিক আছে? আর এর ক্ষেত্রে গুপ্তবীজীর ক্ষেত্রে কি হবে? শস্য নিষেকের পরে গঠিত হয়। শস্য নিষেকের পরে গঠিত হয়। শস্য নিষেকের পরে গঠিত হয়। আচ্ছা, এবার একটু দেখবে, এই যে শস্যটা লিখলাম, এখন থেকে জেনে নাও এই শস্যটাকে 3n হিসেবে লেখা হয়। এখানে লিখছি স্টার দিয়ে। শস্যটাকে 3n হিসেবে লেখা হয়। আগের দিন যারা ক্লাসে ছিলে তারা জানো, তারা আমরা বলেছিলাম না, এই যে এন কে কি বলা হয়? হ্যাপ্লয়েড। মনে পড়ছে না? পড়ছে না? হ্যাপ্লয়েড বলে, এনটাকে হ্যাপ্লয়েড বলে। 2n টাকে কি বলে? বলো, কি বলে? ডিপ্লয়েড বলে। ডিপ্লয়েড বলা হয়। আর তো তেমনি এই যে এখানে লিখলাম শস্যটা 3n কথার অর্থ হলো ট্রিপ্লয়েড। কি বললাম? ট্রিপ্লয়েড। মানে কি? এইগুলোর মানে কি? কি করে? খায় না মাখে না কি করে? হ্যাপ্লয়েড কথার অর্থ হলো কোনো একটা জীবের কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এক। ক্রোমোজোম যে সংখ্যা থাকবে সেটা তার সেট থাকবে একটা করে। মানে যদি মনে করো আমাদের দেহে কটা ক্রোমোজোম থাকে? আমাদের দেহকোষে ক্রোমোজোম থাকে 46টি থাকে। আমাদের দেহকোষে 46টি থাকে। তো এই 46টি ক্রোমোজোমের জোড়ায় থাকে, মানে 23টা পর্যন্ত থাকে, কিন্তু জোড়ায় 1 নম্বর ক্রোমোজোম দুটো থাকে, 2 নম্বর দুটো থাকে, 3 নম্বর দুটো থাকে, এরকম করে 23 নম্বর পর্যন্ত দুটো থাকে। তাহলে এদিকে 23 এদিকে 23, কটা হলো? 46টি। কিন্তু দেখো কটা করে সেট আছে? একটা করে ক্রোমোজোমের সেট কটা? দুটো করে সেট। এই জন্য একে বলবো ডিপ্লয়েড। একই রকম ভাবে কোনো কোনো জীবের দেখা যায় যে এই ক্রোমোজোমের সেট কিন্তু দুটো নয়, 3টে আছে। মানে 1 নম্বর ক্রোমোজোম থাকলে একই জিনিস। মনে করো তুমি তিনটে একই জামা কিনে এনেছো, একই রকম জামা কিনে এনেছো, সেই রকম আর কি, একই সেট 3টে আছে। মানে এই 1 থেকে শুরু করে 23 নম্বর পর্যন্ত। 23 নম্বরে উদাহরণ দিচ্ছি কারণ আমাদের দেহকোষ, আমাদের ক্রোমোজোম সংখ্যার হিসেবে, কিন্তু জীবের যত জীব আছে প্রত্যেকটা জীবের কিন্তু ক্রোমোজোম সংখ্যা আলাদা। বোঝা গেছে? তার মানে যদি সেট, ওই ক্রোমোজোম সেট যদি 3টে করে থাকে তখন তাকে কি বলবো? ট্রিপ্লয়েড। আর যদি একটা করে থাকে তখন তাকে কি বলবো? হ্যাপ্লয়েড। বোঝা গেল? আর শস্যর ক্ষেত্রে ওইটা হচ্ছে ট্রিপ্লয়েড। ঠিক আছে? তাহলে শস্যর ক্রোমোজোমের সেট কটা, মানে ক্রোমোজোমের ধরন কি তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি বলবে? 3n। তাহলে ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কখন গঠিত হয়? নিষেকের আগে গঠিত হয়। আর গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? নিষেকের পরে গঠিত হয়। ঠিক আছে, চলো লিখে নাও। তাহলে এবার আসি গুপ্তবীজী। ব্যক্তবীজী ছিল ওইদিকে, গুপ্তবীজী ছিল। বোর্ডের দিকে তাকাবে। এই গুপ্তবীজীকে, মানে গুপ্তবীজী কথার অর্থ কি বললাম? বীজটা ফলের মধ্যে লুকানো অবস্থায় আছে, তার জন্যই এর নাম হয়েছে গুপ্তবীজী। ঠিক আছে? গুপ্তবীজীকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। কেন এরকম নাম হয়েছে? একবীজপত্রী মানে কি? এদের একটাই বীজপত্র আছে,
দ্বিবীজপত্রী মানে এদের দুটো বীজপত্র আছে। বীজপত্র কোনটা? আমরা ছোলা মটর খেয়েছি তো, তুমি যখন ছোলা খাচ্ছ তখন ছোলাটাকে যখন ভেঙে দাও তখন দুটো ভাগ এরকম হয়ে যায় তো, হয়ে যায় তো। তার জন্য এটা দ্বিবীজপত্র, ওইটাকে বলে বীজপত্র। ওদের মানে বীজের যে পাতা, বীজপত্র বলার অর্থ হচ্ছে বীজের পাতা। মানে দেখবে যখন ওখান থেকে অঙ্কুরিত হবে, মানে ওই বীজটা যখন অঙ্কুরিত হবে তখন দেখবে ওটাই প্রথম পাতা হয়। তেঁতুল গাছ দেখেছো? তেঁতুলের বীজ খেয়ে ফেলেছো কখনো? দেখেছো দুটো এরকম উঠে, ওই দুটো বীজের এই পাতাটা মানে ওটাকে বীজপত্র বলে, ওটাই দেখবে উঠে প্রথম পাতা হয়, তারপর ওখান থেকে গাছ হয়, হ্যাঁ কিনা? একই রকম ভাবে তুমি আরেকটা দ্বিবীজপত্রীর উদাহরণ দাও তো। মানে এমন একটা বীজ যাকে ভাঙলে দুটো বীজপত্র পাওয়া যাবে। সেটা মটর হতে পারে, ছোলা হতে পারে, আম হতে পারে। কিন্তু এক বীজপত্রী দ্বারা যাদের ভাঙা যায় না, যেমন মনে করো ধান, ভাঙা যাবে? গমকে আপাত দৃষ্টিতে দেখলে যেন মনে হয় দুটো সেপারেট আছে, কিন্তু ভাঙা যায় না, তো দেখতে এরকম হলো। তাহলে ধান, গম এরা হচ্ছে এক বীজপত্রী, আর দ্বিবীজপত্রীরা যাদের দুটো বীজপত্র থাকে, যেমন ছোলা, মটর এরা। হ্যাঁ হতে পারে। হলো, এবার আসি। তার মানে তুমি এটা যখন আমরা পড়াবো তখন তুমি উদাহরণ আগে মনে করো, তারপর বৈশিষ্ট্য মনে করবে। কেমন? ধান গাছটা আমরা দেখেছি তো সবাই, ধান গাছের বৈশিষ্ট্য তো তোমাকে যদি বলতে বলা হয় ধান গাছটা কেমন দেখতে, তুমি বলতে পারবে তো। তেমনি তোমাকে যদি বলা হয় যে আম গাছ কেমন দেখতে, বলো, তুমি বলতে পারবে। এবার এদিকে তাকাও, প্রকৃতি। একবীজপত্রী যারা হবে তাদের প্রকৃতি কেমন হবে? এরা বিরুৎ জাতি হবে। বিরুৎ মানে কি? যাদের কাণ্ড রসালো টাইপের, যাদের কাণ্ড রসালো টাইপের হবে, টাইপের থাকে। তার মানে কি? এরা এরা বিরুৎ উদ্ভিদ, বিরুৎ। এরা হচ্ছে বিরুৎ জাতীয়। দ্বিবীজপত্রীরা কেমন হবে বলতো? দ্বিবীজপত্রীর কাণ্ড কেমন থাকে? এরা বৃক্ষ জাতীয় হয় না, বড় বড় গাছ হয় তো। তুমি দেখো দ্বিবীজপত্রী যেমন যারা আছে তারা বৃক্ষ জাতীয় হবে, ঠিক আছে? যারা আরো অনেক ধরনের হতে পারে, যেমন মনে করো ছোলা আছে, মটর আছে, এরা কি আর বৃক্ষ জাতীয় হতে পারে? এরাও বিরুৎ হয়। মানে ছোলা, মটর এরা কি বৃক্ষ জাতীয়, বড় বড় কাণ্ড আকারের গাছ হয়? হয় না তো। লিখবে পরে, আগে শুনে নাও তারপর লিখবে, আগে শুনে নাও মন দিয়ে, তারপর লিখবে, লেখার সময় দেবো। কি বললাম? যে একবীজপত্রীরা তো বিরুৎ জাতীয় হলো, ঠিক আছে? গুল্ম জাতীয় হতে পারে, বিরুৎ হতে পারে, গুল্ম হতে পারে। গুল্ম মানে কি? গম্বুজ আকৃতি, এরকম ছোট হবে, তার মানে গোল হয়ে যাবে, ঠিক আছে? গুল্ম জাতীয় হতে পারে। কিন্তু দ্বিবীজপত্রী যারা, তারা প্রথমত এরা বৃক্ষ জাতীয় হবে, বৃক্ষ জাতীয় হবে। আর কি হতে পারে? শুধুই কি বৃক্ষ জাতীয় হবে এমন কোনো কথা নেই, এরা বিরুৎ জাতীয় হতে পারে। কারণ আমরা মটরকে দেখছি, ছোলাকে দেখছি, মটর ছোলার গাছ কি ওরকম তোমার সিরিজ গাছ বা তোমার আম গাছের মতো এরকম বড় বড় নয় তো, ছোট ছোট গাছ তো। তার মানে এটা বৃক্ষ জাতীয় হতে পারে, এরা বিরুৎও হতে পারে, আর এরা গুল্মও হতে পারে। মেন কি? এই বৃক্ষ, আর এদিকের মেন কি? এই বিরুৎ, ঠিক আছে? লিখছে না খুব একটা ভালো হলো। আচ্ছা, এবার দেখি মূল। বলতো ধান গাছ দেখেছি তো, ধান গাছের মূল কেমন কেমন থাকে? গুচ্ছাকারে থাকে না, এরকম গুচ্ছ গুচ্ছ থাকে না? তাহলে এদের মূল কেমন? গুচ্ছ মূল। তাহলে এদের যে গুচ্ছ মূল আছে এটাকে বলা হয় অস্থানিক মূল। কি বলা হয়? অস্থানিক মূল। এদের হচ্ছে অস্থানিক মূল দেখা যায়, হলো। আচ্ছা, এটা 9 দীর্ঘই নয়, এটা 9 হর্ষই। অস্থানিক মূল দেখা যায়, হলো। একই রকম ভাবে এদের কেমন মূল দেখা যায় বলতো? এদের প্রধান মূল আছে একটা, তারপর তার পাশ থেকে কি হয়? শাখা মূল দেখা যায়, শাখা মূল দেখা যায়, প্রধান মূলের পাশ থেকে শাখা মূল দেখা যায়। এদেরকে বলা হয় স্থানিক মূল। মানে এদের মূল কেমন প্রকৃতির? স্থানিক প্রকৃতির, মানে স্থানিক মূল, বুঝা গেল? এবার দেখো কাণ্ড। এদের এই যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কি শাখা টাখা বের হয়? শাখা প্রশাখা বের হয়? ধান গাছের কথা ভাবো না, শাখা প্রশাখা আছে এদের? তাহলে এদের শাখা প্রশাখা নেই, তাহলে কি লিখবো? শাখা প্রশাখা বিহীন, শাখা প্রশাখা বিহীন, তাই তো? আর এদিকে বলো কি হবে? শাখা প্রশাখা আছে না নেই এদের? আছে। আর এখানে শাখা প্রশাখা যুক্ত, শাখা প্রশাখা যুক্ত, হলো। পাতা, এবার আসো পাতায়। পাতা, একবীজপত্রীর পাতা দেখেছি তো, কেমন দেখতে? যদি তুমি এরকম করে দেখি আমরা, তাহলে দেখবো এটা এইরকম না, দেখে দেখবে এরকম মোটামুটি না, এভাবে আঁকা ঠিক নয়। মানে দেখবে এই যে শিরা বিন্যাসটা, শিরাগুলো এরকম এরকম থাকে। ধান গাছের বলো আর যার বলো, শিরাগুলো কেমন থাকে? লম্বা লম্বা থাকে না, এরকম এরকম।
থাকে তো। তাহলে এদের পাতা কেমন প্রকৃতির? এদের সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। কেমন দেখো, এটা কি বলা হয়, এই যে শিরাগুলো কি সমান্তরাল আছে না, একে অপরের সমান্তরাল, তো তাহলে এদের কি দেখা যায়, সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তাহলে এদের পাতাটা কেমন, পাতায় হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, বিন্যাস দেখা যায়। আর এদের ক্ষেত্রে কি হবে বলতো, যদি একটা আম পাতা তুমি নাও, তুমি দেখবে আম পাতার তার জালক আকার শিরাবিন্যাস দেখা যায়। মানে দেখবে কখনো অসত্য গাছ দেখেছো, অসত্য, অসত্য পাতা দেখেছো? দেখবে অনেকদিন পড়ে থাকার ফলে অসত্য পাতা, সে পাতার উপরের যে উপাদানটা সেটা আর থাকে না, শুধু জাল আকারে কিছু একটা পড়ে থাকে। ভালো করে দেখলে বুঝতে পারবে, পাতাটা পড়ে থাকে, জালের মতো দেখতে লাগে, খুব ভালো করে বোঝা যায় ওটা। তার মানে এটা কি জালক আকার শিরাবিন্যাস। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের, তুমি যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদ বলো, আম বলো, যাই বলো না কেন, যত দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে সব দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কেমন শিরাবিন্যাস দেখা যাবে বলো, জালক আকার শিরাবিন্যাস দেখা যাবে। জালক আকার শিরাবিন্যাস দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি বীজপত্র। বীজপত্রের কথাটা কিন্তু বলে ফেলেছি আমরা। বলো বীজপত্র, এদের কটা বীজপত্র থাকবে? একটি বীজপত্র থাকবে, এখানে একটি বীজপত্র থাকবে। আর ওখানে কটা বীজপত্র থাকবে? দুটি। উদাহরণ কি হতে পারে বলে দিলাম, ধান, গম। আর এখানে উদাহরণ কি দেবে বলো, তোমার মনের মতো উদাহরণ দেবে। আম হতে পারে, হ্যাঁ বলো, ছোলা, মটর। বোঝা গেল? আচ্ছা, আমরা কিন্তু উদ্ভিদ রাজ্য পড়ে ফেললাম। তো উদ্ভিদ রাজ্যের পরে কোন রাজ্য আসে? আমাদের কটা রাজ্য ছিল? 5 রাজ্য ছিল। 5 রাজ্যের মধ্যে আমরা উদ্ভিদ রাজ্য কিন্তু পড়ে ফেলেছি। উদ্ভিদ রাজ্যের পরে আসে কিন্তু প্রাণী রাজ্য, তাই তো? উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস গুলো আমরা পড়ে ফেলেছি, এবার এই প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস গুলো পড়তে যাব। ভুলে গেলে চলবে না কিন্তু, তোমাদের আগের কথাগুলো মনে রাখতে হবে যে রাজ্য পড়ার আগে রাজ্যটা ছিল কোথায়? ট্যাক্সোনমিক হায়ারার্কিতে ছিল। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কতগুলো ধাপ ছিল? ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কিন্তু 7টি ধাপ ছিল। সেই আমি নিচ থেকে উপর পর্যন্ত পড়তে বলেছিলাম, যে প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য বলেছিলাম না, রাজ্য। সেই রাজ্য পর্যন্ত সেই রাজ্যের ভাগগুলোই কিন্তু পড়ছি। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে 7টা ধাপ ছিল। সেই ধাপের মধ্যে সর্বোচ্চ ধাপে কে ছিল? রাজ্য ছিল। সেই রাজ্যটাকে টেনে আনো। সেই রাজ্যের আমরা কটা ভাগ করেছিলাম? হুইটেকারের 5টা ভাগ করেছিলাম। 5টার মধ্যে কি ছিল? মোনেরা, প্রোটিস্টা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তাই তো ছিল? তাহলে কি ছিল? মোনেরা, এরকম আগের খাতায় লেখা আছে দেখবে, বা আগের ভিডিওতে যারা দেখোনি তারা কিন্তু আগের ভিডিও দেখে সেই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাহলে ওখানে কিন্তু 5 রাজ্য ছিল। 5 রাজ্যের মধ্যে কি কি ছিল? মোনেরা, প্রোটিস্টা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো এই যে মোনেরা, প্রোটিস্টা আর ফানজি, এই 3টের বিষয় কিন্তু তোমাদের করতে লাগবে না। তোমরা এখন ছোট আছো, তোমাদের উঁচু ক্লাসে গিয়ে এই 3টের ভাগ করতে হবে। কিন্তু আপাতত এখানে যে ভাগটা করতে হবে সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের ভাগটা করতে হবে, প্রাণী রাজ্যের ভাগটা করতে হবে। উদ্ভিদ রাজ্যের ভাগ কিন্তু সরি অলরেডি আমি বলে এসেছি, মানে পড়া শেষ হয়ে গেছে। এবার পড়বো প্রাণী রাজ্যের ভাগ, ঠিক আছে? প্রাণী রাজ্যের ভাগটা আমি বলছি। প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস পড়তে গেলে তার আগে তোমাকে দুটো জিনিস জানতে হবে। এদিকে যে লিখেছি নন কর্ডাটা, এদিকে লিখেছি যে কর্ডাটা, কিছুই নয়, এরা হচ্ছে অমেরুদণ্ডী, এরা হচ্ছে মেরুদণ্ডী। এবার দেখি এই দুটো টার্ম, দেখো আমি বোর্ডের পাশে লিখেছি, একটা হচ্ছে নোটোকর্ড আর একটা হচ্ছে নার্ভ কর্ড। নোটোকর্ড কি? নোটোকর্ড হচ্ছে এমন একটা জায়গা, মানে নোটোকর্ড আমরা আমাদের মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে যদি মনে করি, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমাদের মেরুদণ্ড আছে, তো তার জন্য তো আমাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়। তাহলে এই মেরুদণ্ডটা প্রথম শুরু হয়েছিল যেখান থেকে আমাদের অভিব্যক্তি চলছে, ঠিক আছে? আমাদের জীবনের যে কোনো দশায়, সে ভ্রূণের, মানে আমরা যখন ছোট থাকি, মায়ের পেটে থাকি, বা অন্য যে কোনো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে যখন ওরা ছোট থাকে, ভ্রূণ অবস্থায় থাকে, হ্যাঁ, সেই সময় এই নোটোকর্ডটা তৈরি হয় প্রথম। তারপরে নোটোকর্ডটা পরিণত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়। কি বললাম? আমাদের যে মনে করো আমাদের মেরুদণ্ড, ঠিক আছে? তাহলে আমাদের যে মেরুদণ্ড, আমরা যখন ভ্রূণ ছিলাম, প্রথম মেরুদণ্ডের যে পার্টটা তৈরি হয়েছিল তাকে মেরুদণ্ড না বলে কি বলতাম? নোটোকর্ড। তাহলে এই নোটোকর্ডটা পরে পরিণত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়েছে, ঠিক আছে? একই রকম ভাবে নার্ভ কর্ড কথার অর্থ কি? মানে যেখান থেকে নার্ভাস সিস্টেম তৈরি হয়েছে। মানে নার্ভাস সিস্টেমের কথার অর্থ হচ্ছে যেখানে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড গিয়ে পড়বে পরের ক্লাসে। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডের পার্টটা প্রথম তৈরি হয়েছে যেখান থেকে। যা বলছি সেটা বোঝা যাচ্ছে কিনা বলো?
যদি আমরা মেরুদণ্ডের কথা বলি, তাহলে মেরুদণ্ড যেখান থেকে প্রথম তৈরি হয়েছে তার নাম কি বলবো? নোটোকর্ড। আবার যদি আমি নার্ভতন্ত্রের কথা বলি, নার্ভতন্ত্রের মেন পার্টে আছে হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। এদের পুরোপুরি পরিণত হওয়ার আগে যেখান থেকে শুরু হয়েছে, তৈরি হওয়া যেখান থেকে শুরু হয়েছে, সেই শুরুর ভাগটাকে বলা হয় নার্ভ কর্ড। হলো? এবার এখানে আসি, নন কর্ডাটা কাদের বলবো? জীবনের যে কোনো দশায়, মানে দেখো একটা জীব থাকতে গেলে তার তো অনেকগুলো দশা থাকে। ভ্রূণ আসবে, তারপর আরেকটু আমাদের যদি দশাগুলো ভাবি, আমাদের কতগুলো দশা আছে। আমাদের জন্মানোর পরে আমাদের সদ্যজাত বলা হয়, তারপরে আসবে শৈশব, তারপরে আসবে কৈশোর, এরকম করে করে আসে না? তারপরে একদম শেষে যায় বার্ধক্য, এরকম আসে তো। যদি ব্যাঙের ক্ষেত্রে বলি, ব্যাঙেরও তো তাই আছে, প্রথমে ডিম পাড়ে, তারপরে ব্যাঙাচি হয়, তারপরে তো পরিণত ব্যাঙ হয়। এরকম যে দশাগুলো চলে, তো এই জীবনের যে কোনো দশায় এই জীবদের ক্ষেত্রে ভালো করে দেখবে, শুনবে ভালো করে, জীবনের যে কোনো দশায় ওই নোটোকর্ড থাকে না। কি বললাম? নোটোকর্ড আর নার্ভ কর্ডটা পরে আসছি, নোটোকর্ডের কথা বলি। মানে এই নোটোকর্ড থেকেই তো পরবর্তীকালে মেরুদণ্ড তৈরি হয়। তাহলে জীবনের যে কোনো দশায় ওই নোটোকর্ড অ্যাবসেন্ট থাকে না, যার কারণে এদেরকে বলা হয় নন কর্ডাটা, মানে অমেরুদণ্ডী। বোঝা গেছে? আর এদের কর্ডাটার ক্ষেত্রে কি বলবো? কর্ডাটার ক্ষেত্রে বলবো, কর্ডাটা আজকে পড়ার বিষয় নয়, কর্ডাটার অনেকদিন পর পড়া হবে, এখন এগুলো শেষ হয়ে তারপর। কর্ডাটার ক্ষেত্রে কি বলবো? কর্ডাটার কিন্তু যে কোনো দশায়, জীবনের যে কোনো দশায় ওই নোটোকর্ড থাকবে। আর কখনো কখনো দেখবো যে ওই কর্ডাটার ক্ষেত্রে ওই নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হতে পারে অথবা পরিণত হয়নি। মানে হয়তো দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় ওই নোটোকর্ড দেখা যাচ্ছে, কিন্তু ওই ভ্রূণটা যখন পরিণত হচ্ছে, যখন বড় হয়ে যাচ্ছে সে, তখন দেখা যাচ্ছে ওই নোটোকর্ডটা পরিবর্তিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়নি। কারণ হবে তো এরকম, তুমি একটা কথা ভাবো, যখন পৃথিবী মানে পরপর যখন উন্নত জীব তৈরি হচ্ছে, এমনটা নয়, যখন মেরুদণ্ডী প্রাণী যখন তৈরি হয়েছে, এমনটা নয় যে চট করে মেরুদণ্ড তোমার তৈরি হয়ে গেল। হবে কি এরকম? হবে না, আস্তে আস্তে তৈরি হবে। দেখা গেল কোনো একটা দশায়, জীবনের কোনো একটা দশায়, মানে ভ্রূণ অবস্থায় প্রথমে নোটোকর্ড দেখা গেল, কিন্তু নোটোকর্ডটা আর পরিণত হলো না, কিন্তু দেখা গেছে, তাদের দেখা গেছে। সেইটা এবার যখন ওই প্রাণীটা থেকে যখন আস্তে 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 উন্নতর দিকে যাচ্ছে, তখন আস্তে আস্তে কি হচ্ছে, ওই যে নোটোকর্ডটা পরিণত হয়ে কিসে পরিণত হচ্ছে? আমাদের মেরুদণ্ডে পরিণত হচ্ছে। বোঝা গেল না যায়নি? বোঝা গেছে তো? তার জন্য কিছু কিছু প্রাণী বেঁচে আছে এখনো, যাদের ক্ষেত্রে মেরুদণ্ড নেই কিন্তু নোটোকর্ড আছে। মানে নোটোকর্ড ছিল, কিন্তু নোটোকর্ডটা যখন তাদের যখন বয়স বাড়ছে, যখন যারা পরিণত হয়ে যাচ্ছে, ভ্রূণ অবস্থায় নোটোকর্ড আছে, কিন্তু তারা পরিণত হচ্ছে, কিন্তু তাদের নোটোকর্ড আর পরিণত হচ্ছে না। মানে নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হচ্ছে না। বোঝা গেল? মানে নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হচ্ছে না, তারা একটু অনুন্নত টাইপের আর কি। এবার যখন তুমি উন্নতর দিকে যাবে, তখন দেখা যাচ্ছে ওই নোটোকর্ডটাই মেরুদণ্ডে পরিণত হয়ে যাচ্ছে। বোঝা গেল না যায়নি? গেছে তো? নাকি এখনো বুঝতে পারোনি? এখনো বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আমরা বলছি যে একেবারে চট করে তো এরকম নয় যে তুমি রাত পোয়ালো, সকালবেলা দেখলে আজকের অমেরুদণ্ডী প্রাণী ছিল মানে পৃথিবীতে, কালকে চট করে মেরুদণ্ডী প্রাণী হয়ে গেছে, এমনটা তো নয়। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যেই দেখবো, এগুলো পড়তে পড়তেই পরপর দেখবো যে কারো একদম শেষের দিকে গিয়ে দেখবো আস্তে আস্তে এই নার্ভ কর্ড আর নোটোকর্ড দেখা যাবে। নোটোকর্ডের কথা আসি, মানে আস্তে আস্তে এই অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেই নোটোকর্ড দেখা যাবে। এবার সেই যে প্রাণীর ক্ষেত্রে নোটোকর্ড দেখা গেল, তার হয়তো ওই নোটোকর্ডটা পরিণত হয়ে মেরুদণ্ডে পরিণত হচ্ছে না, ঠিক আছে? এবার সেই প্রাণীটা থেকে যখন আরেকটু উন্নতর দিকে যাচ্ছে, তখন দেখা যাবে যে ওই নোটোকর্ডটা পরিণত হয়ে মেরুদণ্ডে পরিণত হচ্ছে। বোঝা গেল? কিন্তু ওই যাদের নোটোকর্ড আছে তাদেরকে আমরা কার আন্ডারে রাখবো? কর্ডাটার আন্ডারে রাখবো। কিন্তু আপাতত আমাদের পড়ার বিষয় কিন্তু নন কর্ডাটা, অমেরুদণ্ডী। কর্ডাটা এখন নয়, কিন্তু আমি এটা ভাগ করে বলে দিলাম, ঠিক আছে? এবার একটুখানি আবার ব্যাকে ফিরে যাও। যখন আমরা রাজ্য পড়েছিলাম, প্রজাতি, গণ, গোত্র, পর্ব, শ্রেণী, বর্গ, রাজ্য, এরকম যখন পড়েছিলাম, তখন আমি বলেছিলাম যে রাজ্যের নিচে কি আছে? পর্বত। আমি বলেছিলাম যে অনেকগুলো পর্ব নিয়ে একটা রাজ্য হয়, তাই তো বলেছিলাম। দেখো এখানে সেই পড়ছে তো, প্রাণী রাজ্যের মধ্যে এখানে দেখো আমি লিখেছি পর্ব। দেখো এই পর্বের মধ্যে কত পর্ব, এখন 10টা পর্যন্ত লেখা হয়েছে, এখনো আরো চলবে, ঠিক আছে? 10টা, মানে এই অমেরুদণ্ডী মানে নন কর্ডাটার মধ্যে 10টা লেখা হয়েছে, মানে এই 10টা পর্ব নিয়েই একটা রাজ্য হচ্ছে। ওইদিকেও আছে, পরে পড়বো। তাহলে এবারে আসি, এই যে নন কর্ডাটার এই যে ভাগটা তোমাকে কিন্তু পর মনে রাখতে হবে এই 10টা পর্যন্ত। মানে যেমনটা লিখেছি, পরিফেরা মানে পরিফেরাই মনে রাখতে হবে। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, এটাকে বলা হয় নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এক্কাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা। প্রথম একটু উচ্চারণ করতে অসুবিধা হবে, প্রথম নামগুলো শুনছো তাই।
হ্যাঁ, প্রথম নামগুলো শুনছো তাই তুমি দেখে দেখে জাস্ট এরকম পড়বে, মুখস্থ করার দরকার নেই, তুমি দেখে দেখে 3-4 বার 5 বার করে পড়বে, তারপরে ভেবে ভেবে দেখবে যে তুমি এখানে যে নামগুলো আছে সেই নামগুলো তুমি তোমার মনে আসছে কিনা, মাথায় গেঁথেছে কিনা, যে নামগুলো আমি মনে করতে পারছি তো কি ছিল এই বড় বড় নামগুলো। ঠিক আছে, তাহলে তোমাদের পড়ার আজকের যা পড়লে উদ্ভিদের কিছু পার্টটা পড়লাম, আর এই পার্টটা আমরা আর পরবর্তীকালে যাব না, এটা আরো অনেক কিছু পড়া আছে, আস্তে আস্তে পড়বো। এখানে তুমি প্রাণী রাজ্যে কি পড়বে, প্রাণী রাজ্যের দুটো ভাগ আছে, একটা কর্ডাটা নন কর্ডাটা আর কর্ডাটা। কর্ডাটা এখন পড়বো না, এখন কর্ডাটা রেখে দাও চাপা দিয়ে। নন কর্ডাটার মধ্যে এই যে পর্বগুলো আছে এই পর্বের নামগুলো যেন আমাদের পরের দিনকে মুখস্থ থাকে। ঠিক আছে, এবার আমি মুখস্থটা কেমন করতে বলছি, এমনটা নয় যে মুখস্থ করবে, তুমি দেখে দেখেই আগে পড়বে। তুমি যদি আজকে পড়ো সারাদিন, মনে করো তুমি 5 বা 6 বার পড়লে, তাহলে দেখে দেখেই পড়ো, এমনিই চলে আসবে, এমনিই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু পরপর পরপর মনে রাখতে হয় বলে দিলাম, তুমি যেখান সেখান থেকে মনে রাখলে হবে না, কারণ এই পরপর পরপর স্টেপ ওয়াইজ আমরা পড়বো। এমনটা নয় এইটাকে তুমি আগে দিয়ে দিলে এটাকে পরে দিয়ে দিলে, এমনটা করলে হবে না, পর পর পড়তে হবে। ঠিক আছে, তোমাদেরকেও বলে রাখছি, খাতায় নোট করবে, আর এই জিনিসগুলো ওদের যেমন বললাম করে রেখো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।